25% ডিএ দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের এবং 4 সপ্তাহের মধ্যে রাজ্য যে সমস্ত ডিএ দিয়েছে সেই সমস্ত বিস্তারিত হলফনামা জমা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে এবং রাজ্যের তরফ থেকে যেমনটা বলা হয়েছে যে রোপা অনুযায়ী পেমেন্ট করতে আমাদের কোনো অসুবিধা নেই, তবে রাজ্যের এই মুহূর্তে যে আর্থিক পরিস্থিতি তা খারাপ। আদালতে এমনটাই জানানো হয়েছে রাজ্যের তরফ থেকে। তবে সুপ্রিম কোর্টের নির্দেশ 25% ডিএ দিতে হবে রাজ্যকে এবং সেই সঙ্গে সঙ্গে যে বিস্তারিত হলফনামা সেই হলফনামা জমা দিতে হবে 4 সপ্তাহের মধ্যে এবং আগামী অগস্ট মাসে এই মামলার শুনানি রয়েছে পরবর্তী। আমাদের মুখ্য রাজনৈতিক বিশ্লেষক জয়ন্ত ঘোষাল রয়েছে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে এই মুহূর্তে। জয়ন্ত দা, যে সুপ্রিম কোর্টের তরফ থেকে যে নির্দেশ দেওয়া হয়েছে 25% ডিএ দেওয়ার, সেক্ষেত্রে রাজ্যের কোষাগারে কতটা চাপ পড়তে পারে? যথেষ্ট চাপ আসছে জয়িতা। তার কারণটা হচ্ছে যে পশ্চিমবঙ্গের এই মুহূর্তে যে আর্থিক পরিস্থিতি, সেই আর্থিক পরিস্থিতিতে সব থেকে যেটা বড় সমস্যা, যেটা দীপ্তিমানও বলছিল, যে সব থেকে বড় সমস্যা হচ্ছে কেন্দ্রের বঞ্চনা। অর্থাৎ কেন্দ্র এখন তো যোজনা কমিশনের যোজনা বরাদ্দ নেই, সেই প্রথা তো উঠে গেছে। আগে তো একটা যোজনা কমিশনের প্রত্যেক বছরে একটা যোজনা বরাদ্দ হতো বাজেট অ্যালোকেশনের পাশাপাশি, যেটাকে আমরা বলতাম প্ল্যান অ্যালোকেশন। এবং মমতা বন্দ্যোপাধ্যায় এখনো দাবি করে চলেছেন যে সেই যোজনা বরাদ্দটাকেও ফিরিয়ে আনতে হবে, বিভিন্ন প্রকল্প ভিত্তিক যে যোজনা বরাদ্দ। এখন নতুন ব্যবস্থায় সবটাই তো বাজেটারি অ্যালোকেশন, বাজেট বরাদ্দ। এবং সব থেকে যেটা বড় সমস্যা সেটা হচ্ছে বাজেট পাস হয়ে গেছে ফেব্রুয়ারি মাসের যে বাজেট, তারপর এখন মে মাস হয়ে গেল, জুন মাসের দিকে আমরা এগোচ্ছি, এখনো পর্যন্ত কেন্দ্রের পক্ষ থেকে রাজ্য সরকারের যে প্রাপ্য টাকা, সেই টাকাগুলো কিন্তু এখনো রিলিজ করা অর্থাৎ ছাড়তে শুরু করা হয়নি, যেটার ফলে নবান্নের খবর হচ্ছে যে এখনো পর্যন্ত সেই টাকা তাদের হাতে আসেনি। তাহলে এই পরিস্থিতিতে কেন্দ্র যদি রাজ্যের প্রতি একটা বিমাতৃসুলভ মনোভাব প্রদর্শন করে এবং সেক্ষেত্রে যদি একদিকে উন্নয়নের জন্য যে অর্থ বরাদ্দ এবং যে যে স্কিমগুলো, জনমুখী প্রকল্পগুলো মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে সমস্ত ব্যবস্থা করছেন, সেখানে এই টাকাটা না এলে এমনিতেই সমস্যা। এর মধ্যে আবার জুডিশিয়ারি, তার মানে বিচার বিভাগীয়, তারা জানাচ্ছে যে শতকরা 25% দিতে হবে। এখন এই দিতে হবে, এটা একটা বাধ্যতামূলক পরিস্থিতি। সুপ্রিম কোর্ট সেটা রাজ্য সরকারকে বাধ্য করতে পারে কিনা সেটার একটা আইনগত দিক থাকে, সাংবিধানিক দিক থাকে, যে রাজ্য সরকারকে সুপ্রিম কোর্ট পরামর্শ দিতে পারে কিন্তু বাধ্যতামূলক করতে পারে কিনা, দুটোর মধ্যে তফাৎ আছে। একটা হচ্ছে অব্লিগেটরি, করতেই হবে, সুপ্রিম কোর্ট বলেছে শেষ কথা। আর একটা হচ্ছে যে এটা একটা পরামর্শ এবং সেটা রাজ্য সরকার পারবে কি পারবে না সেটা রাজ্য সরকার তাদের যে 4 সপ্তাহের মধ্যে যে হলফনামা দেওয়ার কথা বলা হচ্ছে, সেখানে সেই পরবর্তী শুনানিতে রাজ্য সরকার তার বক্তব্য জানাবে। এটা তো শেষ কথা হতে পারে না। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারের কর্মচারীদের ডিএ দিতে চাইছেন না বা ডিএ দেবেন না এমনটা কখনোই নয়। ডিএটা তিনি দিতে চাইছেন এবং তিনি চাইছেন যে সেটাকে কিভাবে দেওয়া সম্ভব হয় তার সব রকম ব্যবস্থা তিনি করতেই চাইছেন, কিন্তু সেখানে কেন্দ্রকেও সহযোগিতা করতে হবে। কেননা কেন্দ্র একটা আলাদা আর রাজ্য একটা আলাদা। এমনিতে সবসময় বলা হয় অখণ্ড ভারত, তো অখণ্ড ভারতের মধ্যে তো কেন্দ্র এবং রাজ্য, সেটা যে দলই হোক, এটা শুধুমাত্র ডবল ইঞ্জিন হলে তবেই রাজ্য সরকার টাকা পাবে, আর ডবল ইঞ্জিন না হলে কেন্দ্র সেই টাকাটা রাজ্যকে দেবে না, সেখানে তার বঞ্চনার শিকার হবে, সেটা তো হতে পারে না। সুতরাং এটা কিন্তু এত সহজে সুপ্রিম কোর্ট বললো এবং রাজ্য সরকার দিতে বাধ্য, আমার মনে হচ্ছে যে এটা এখনো অনেকগুলো বিষয় রয়েছে যে রাজ্যও কিন্তু আদালতকে জানাবে যে আমরা এটা দিতে প্রস্তুত, আমরা দেব। কিন্তু এই দিতে গেলে রাজ্য সরকারের যে আয় ব্যয়ের যে হিসেব, সেই প্রেক্ষিতে কেন্দ্রকেও কত কমিটমেন্ট, কেন্দ্রের দিক থেকেও কতগুলো প্রতিশ্রুতি এবং তাদের যে পূর্ব শর্ত, সেগুলো পূরণ করতে হবে। সুতরাং কেন্দ্র তুমি আলাদা, তুমি দেবে না এবং আমরা শুধুমাত্র কর্মচারীদের জন্য আমাদের দায়বদ্ধ এবং আমরা দেব, ব্যাপারটা ঠিক এইভাবে দেখলে বোধহয় আদালতের কাছেও সেটা আদালতও সেটা বুঝতে পারবে রাজ্য সরকারের যুক্তি। সুতরাং দেয়া হবে, কিভাবে দেওয়া হবে, কত কিস্তিতে দেওয়া হবে, ধাপে ধাপে দেওয়া হবে, রাজ্য সরকারের দিক থেকে কখনোই দেওয়া হবে না,
এটা কখনো বলা হচ্ছে না, কিন্তু কিভাবে দেয়া হবে সেটা কেন্দ্রের সঙ্গে আলাপ আলোচনা করে এই ফেডারাল স্ট্রাকচারে সেটাই সুপ্রিম কোর্টকে জানানো হবে। জয়িতা, ধন্যবাদ জানাবো জয়ন্ত দা।